আজকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই ৫৪ বছরের মধ্যে ১৬ই ডিসেম্বর ২৬শে মার্চ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি ঐতিহাসিক দিন। মহেন্দ্রক্ষণ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পরে রক্তাক্ত গণ অভ্যুত্থানে তাদের দেশ থেকে পলায়নের পরে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক, অর্থাৎ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদ আবারও জনগণের জাতীয় সংসদে পরিণত হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, তার কথাটি বললাম। আমরা এই সংসদের সাফল্য কামনা করছি এবং সেই জায়গা থেকে আজকে প্রথম অধিবেশন ছিল। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে আজকে বেশ কয়েকটি বিষয় আইন এবং সংবিধান এবং জটিলতার মধ্য দিয়ে গিয়েছে। যেমন গেল সংসদের স্পিকাররা যেহেতু অনুপস্থিত, এ কারণে একটি সমস্যা দেখা যায়, সেটিও নজির ছিল। নজির থেকে বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতিত্ব দেওয়া হয় এবং তার সভাপতিত্বে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা, তিনি স্পিকার, এবং ব্যারিস্টার কায়সার কামাল, তিনি ডেপুটি স্পিকার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। এবং একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণ, যে বিষয়টি বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পরে দেখল, সেটি হলো একটি স্বাস্থ্যকর এবং এটাকে বলা হয় হেলদি আর্গুমেন্ট, এবং সংসদের বাইরে এবং ভিতরে বিরোধী দলের গঠনমূলক কর্মসূচি। তারা রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে ওয়াকআউট করে প্রথমে সংসদ থেকে, এবং এনসিপির একটি দল রাজপথেও এই প্রতিবাদ জানায়। আমরা আজকের বিষয় ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে, আমাদের আজকের বিষয় শুরুতেই ওয়াকআউট। স্বাগত জানাচ্ছি, আমি তৌহিদ শান্ত। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, আপনাকে স্বাগত। এবং জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, শিরোনাম দেখে আসবো, দেখে আলোচনা শুরু করব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু। খালেদা জিয়া, ওসমান হাদি ও জুলাই যোদ্ধা সহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত। দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে হবে। সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। ফ্যাসিবাদ হটানোর আন্দোলনের শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। জুলাই অভ্যুত্থান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা বললেন রাষ্ট্রপতি। ভাষণের প্রতিবাদে জামায়াত সহ বিরোধী দলের হট্টগোল, ওয়াকআউট। জুলাইয়ের রক্তের উপর দাঁড়ানো সংসদ। আবারও বলি, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ। জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল, একটা মাত্র স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। ফ্যাসিবাদ মুক্ত হতে হবে। আমরা সকলেই ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিকেরা এখানে আসিছি। আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট তার দোষর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। সংসদই হবে কর্মের কেন্দ্রবিন্দু। যারা ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যাদের আকাঙ্ক্ষা এবং যাদের প্রত্যাশা, জনপ্রত্যাশা পরিপূরণ করার জন্য আমরা আজকে এই জাতীয় সংসদে আছি। বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাসের সংঘর্ষে বরকনে সহ ১৪ জন নিহত, এর মধ্যে একই পরিবারের ১২ জন, আহত কয়েকজনের অবস্থা গুরুতর। দর্শক, শিরোনাম শুনলেন। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। জয়নাল আবেদিন শিশির এবং রাশেদ খান, আপনি তো নির্বাচনে লড়াই করে আসলেন, মাঠের থেকে আসলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হলো যে বিরোধিতা
অবশ্যই থাকবে, সেটি কর্মকাণ্ডের, কিন্তু দেশের স্বার্থে দেশের জন্য কোনো বিরোধিতা হতে পারে না। এটা একটি গুরুত্বপূর্ণ কথা। এবং একই সঙ্গে আপনি জানেন যে আমরা যে আলোচনাটি শুরু করলাম যে শুরুতেই ওয়াকআউট, যদিও বিরোধী দল আগেই ঘোষণা দিয়েছিল যে তারা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করবেন, রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন। এবং একই সঙ্গে এটাও বলি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার ভাষণে কিন্তু জুলাই যোদ্ধা এবং গেল ফ্যাসিস্ট সরকারের পতন, আন্দোলন, গণ অভ্যুত্থান, এই সবগুলো খুব বিস্তারিতভাবে এসেছে। আমি শিশিরকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনারা আজকে বিরোধিতাই করলেন। রাষ্ট্রপতি তো জুলাই অভ্যুত্থানের কথাই বললেন, কিন্তু এটি প্রথম দিনেই কি এই ওয়াকআউট করাটা খুবই জরুরি প্রয়োজন ছিল? বাইরের যে কর্মসূচি ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে সেটি ঠিক আছে, কিন্তু সংসদ থেকে কি প্রথম দিনেই ওয়াকআউট করার মতো জরুরি বিষয় ছিল এটি? ধন্যবাদ শান্ত ভাই আপনাকে, আমার সহ আলোচক বিএনপি নেতা রাশেদ খানকে এবং বৈশাখী টিভি সকল দর্শক শ্রোতাকে। দেখেন, আমরা শুরু থেকে বলেছি যে রাষ্ট্রপতি যুবলীগ নেতা চুপ্পুকে অপসারণ করতে হবে একদম জুলাই শুরুতে। এবং আপনার মনে থাকার কথা, আমরা যখন এখন যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনাকে যখন আমরা প্রস্তাব দিই, আমরা বলতে যখন তারা মানে ছাত্র জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে একটা বিপ্লবী সরকার করা হোক, তারেক রহমান সাহেব নাকচ করে দিলেন। বলা হলো একটা জাতীয় সরকার করা হোক, সেটাও নাকচ করে দিলেন। তো আমরা দেখলাম যে এগুলো নাকচ করে দেওয়া হলো, কিন্তু বিএনপি এবং তখন জামায়াত ইসলাম সব বিদ্যমান পলিটিক্যাল পার্টির নেতৃত্বে ক্যান্টনমেন্টে ওনারা একটা মানে নথি স্বীকারের মতো অবস্থা। ক্যান্টনমেন্টের পরে ক্যান্টনমেন্টের ওই গ্রুপটা ওনাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল। এই যে সেটেলমেন্টটা, রাষ্ট্রপতির কাছে চলে যাওয়া এবং ক্যান্টনমেন্টে যে একটা মানে ধ্যান দরবার করে ফেলা, এবং এখনও মানে শহীদের মানে লাশ, অনেক লাশ তো তখনও মানে মর্গে রয়ে গেল। মানে এগুলো যখন করা হলো তখন তখন আমাদেরকে বাধ্য করলো যে সংবিধান এবং দেশের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রপতির অধীনে মানে শপথ নিতে হবে। এবং ওনাদের কারণে কিন্তু আমরা এই যুবলীগ নেতা চুপ্পুকে অপসারণ করতে পারি না, এবং দাবিটা কিন্তু আমাদের ছিল। কীভাবে আমরা তো মানে চাইলাম বিপ্লবী সরকার, জাতীয় সরকার, দাবি কিন্তু আমরা শুরুতেই করে আসছি। এখন বিএনপি যে কুতর্ক দেয় আমরা তখন কেন শপথ নিলাম না, শপথ নিলাম ওনার যুবলীগ নেতা রাষ্ট্র চুপ্পুর অধীনে, এই দাবিটা বিএনপি বারবার দেওয়ার চেষ্টা করে। কুতর্ক, এটা তো এটা আমি আপনাকে দেখি। এখন বিএনপি যদি এই দাবিটা এখনও বলে, দেখেন শুরু থেকে এই মানে ফ্যাসিস্টের দোসর খুনি, আমি তো যুবলীগ নেতা এই চুপ্পুকে এখনও খুনি বলি। কারণ যখন জুলাই গণহত্যা হয় তখন কিন্তু এই যে বাহিনীর দুষ্কৃতিকারী যারা আমাদের ভাই বোনদেরকে খুন করেছে, সরাসরি গুলি করেছে, এগুলোর অভিভাবক তো হচ্ছে এই যুবলীগ নেতা চুপ্পু। সে তো কাউকে নিবৃত্ত করে নাই, বাধা দেয় নাই, বরং সে চুপ থেকেছে, সম্মতি দিয়েছে। তিনি তো স্টিল নাও হি ইজ আওয়ার প্রেসিডেন্ট, হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতি। এখন আমরা জুলাই সন্তান, আমরা এগুলোকে এই মানে ৭২ মুজিবিন্দিরার এই সংবিধানকে ভায়োলেশন করে এসব যুবলীগ নেতা চুপ্পুদেরকে আমরা মানে তাদের রক্ত চুপুকে অপেক্ষা করে কিন্তু আমরা এতটুকু এসেছি। মানে দেশের সংবিধান দিয়ে তো অনেক কিছু আমাদের খেলা আমাদের সাথে খেলা হয়েছে, কিন্তু আমরা আপনি যেটা বলতেছেন তার সম্মান দেওয়া, এগুলো মন থেকে আশা লাগবে, নাহলে হবে না। এটা না, আপনি ব্যক্তিকে না দেন, কিন্তু তিনি তো আমি যুবলীগ নেতা চুপ্পুকে এখনো আমি রাষ্ট্রপতি মানি না। আমি চাই তাকে অপসারণ করা হোক, অভিশাসন করা হোক, তাকে গ্রেপ্তার করে নতুন রাষ্ট্রপতি করা হোক, এবং তাকে গ্রেপ্তার করে এদেশ থেকে পালাতে দেওয়া যাবে না, তার বিচার আওতায় নিয়ে আসা হোক। এখন বিরোধী দল মানে সরকারি দল অনেক কুতর্ক দিচ্ছে যে আমরা কেন ওই সময় চাইলাম না, ওই সময় তাদের কারণে আমরা পারিনি, এখনও পারি না। এখনও তারা আজকে প্রথম দিনটা পর্যন্ত তারা কুলুষিত করলো এই একটা খুনিকে দিয়ে। কি দরকার ছিল? আমরা সরকারি দলকে সহযোগিতা করার জন্য তো সবসময় প্রস্তুতি ছিলাম, কিন্তু তারা বারবার কাজটা করে। এখন বহুল আকাঙ্ক্ষিত এই অধিবেশনে আপনারা এরকম যেটি সংসদীয় রীতির বাইরের এরকম বাক্য লেখা, প্ল্যাকার্ড বহনের কি খুব প্রয়োজনীয়তা ছিল? আপনি দেখেন, আমি আপনাকে বলি, এই যে সংসদীয় রীতি বলেন, জুলাইয়ের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটের উপরে আপনি আর কি চান? এই যদি জুলাই না ঘটতো, এই সংসদে তো হতো না। ওই সংসদে ৭০% ভোট দিয়েছে, গণভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদের জন্য, সেটাই এই যুবলীগ নেতা চুপ্পুর অর্ডিন্যান্সে। এবং দেখেন তার অর্ডিন্যান্সে দেওয়া হয়েছে, একটা শপথ নিয়েছে বিএনপির
বা সরকারি দলের লোকজন আর একটা নেয় নাই, তার অর্ডিন্যান্স ভঙ্গ করেছে। অথচ আমরা কিন্তু তার মানে 2টা শপথ নিয়েছি কথা অনুযায়ী জুলাইকে রক্ষা করার জন্য, ওই ম্যান্ডেটকে সম্মান জানিয়ে। কিন্তু এই এই যে চুপ্পু, সে যদি নিরপেক্ষ হতেন, সে তো একটা অধিবেশন ডাকতে পারতেন যে আমি নিজে যে অর্ডিন্যান্স জারি করেছি 2টা শপথ নেওয়া হবে, এর একটা কেন নেওয়া হচ্ছে। সে ডাকেন নাই তো, সে তো আপাত মস্তক, সে হচ্ছে একটা কি বলা যেতে পারে মানে দলীয় যে একটা মানে পাঁচ আটা মানুষের যে সভা, তখন আওয়ামী লীগের পাঁচ আটছে, এখন বিএনপির পাঁচ আটতেছে, তার শুধু ব্যক্তি স্বার্থের জন্য এবং একটা বিষয় বলি যে মানে স্বার্থ হাসিলের জন্য। দেখুন, সংসদের কিছু রুলস অফ প্রসিডিংস বলে, রুলস অফ প্রসিডিংস আছে, সেগুলো অনুযায়ী কিন্তু এই যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন, তার ভাষণের উপর, তার ভাষণের চুলচেরা বিশ্লেষণ করা যেত তার কর্মকাণ্ডের, কিন্তু সেই জায়গাতে আপনারা কেন এরকম এই পথে যাচ্ছেন? আমরা তো শুরু থেকে বলেছি যে এই লোক বারবার তার শপথ ভঙ্গ করেছে, সে গণহত্যার সাথে জড়িত, সে এখন পর্যন্ত সে এখানে বসে বসে পলিটিক্স করে। সে কিভাবে গণহত্যার সাথে জড়িত? তার যে বাহিনীর, যে আমাদের বাহিনীর মধ্যে যারা সরাসরি জুলাই গণহত্যার সাথে জড়িত, খুন করেছে, ফুটেজ সহকারে রয়েছে, এগুলো অভিভাবক তো সে কি তখন বাধা দিছে? এছাড়াও তার মেয়েদের যখন দেশে গুম খুন হয়েছে, সে কি একটার প্রতিবাদ করছে? কিছুই তো করে নাই। বরং আজকের ভাষণে পুরোটাই তো প্রতিবাদ করলেন। না, সে প্রতিবাদ করে না। আজকের ভাষণ তো সে হচ্ছে, তাকে স্ক্রিপ্টেড করা হচ্ছে, তাকে ব্যবহার করা হচ্ছে, তাকে ক্ষমতাসীন দল টিস্যুর মতো ব্যবহার করছে এবং সে ওটা এনজয় করছে তার স্বার্থের জন্য, এবং বাংলাদেশকে অপমানিত করছে, শহীদের রক্তকে অপমানিত করছে। সে নিজে স্বেচ্ছা মানে এখান থেকে সরে যাওয়া উচিত ছিল এবং স্বেচ্ছা তার কারাবরণ করা উচিত ছিল, সে তাও করে নাই। আর মানে ক্ষমতাসীন দল তাকে এমনভাবে ব্যবহার করতেছে, তাকে দিয়ে আরও কিছু অপকর্ম করানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, আমি একটু রাশেদ খানের কাছে আসবো, পরে আবার আসবো। রাশেদ, আজকে প্রধানমন্ত্রী, সংসদ নেতা বেশ কিছু উল্লেখযোগ্য কথা বলেছেন এবং একইভাবে বেগম খালেদা জিয়া সহ শোক, আরও বিশিষ্টজনদের শোক প্রস্তাব নেওয়া হয়েছে এবং একই সঙ্গে এখানে জুলাই যোদ্ধাদের সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদি, তার নামটাও যুক্ত করা হয়েছে। সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব আনা হয়েছে। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির নামও আছে। এই শোক প্রস্তাবের উপর কথা বলতে গিয়ে বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এই আলোচনাগুলোও সংসদ সদস্যদের কথায় উঠে এসেছে এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এটি হলো একটি সাংবিধানিক নীতি এবং সেটি তো তারা ওয়াকআউট করলেন এবং বাইরেও তারা, সংসদের বাইরেও মানববন্ধন এবং বিক্ষোভ দেখিয়েছিলেন। আপনার কি মনে হয় যে এই সময় এই জায়গাটায় আপনি কি ব্যাখ্যা করবেন এখন? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, রাষ্ট্রপতি, তাকে তো আসলে বাংলাদেশের জনগণ অবশ্যই গ্রহণ করে নাই এবং গণঅভ্যুত্থানের পরে এদেশের জনগণের প্রত্যাশা ছিল যে নতুন রাষ্ট্রপতি আসবে, কিন্তু সেটি সম্ভবপর হয়নি। শিশিরদের হয়তো এখানে ব্যাখ্যা, বিশ্লেষণ, যুক্তিতর্ক থাকবে, স্বাভাবিক, তারা যেহেতু অপোজিশনে আছে। তবে বাস্তবতা তো আসলে আমাকে বলতেই হবে। সেখানে সেনাপ্রধানের কাছে কারা গিয়েছিল? আসলে গিয়েছিল নাকি আসলে সেনাপ্রধান সবাইকে ডেকেছিলেন, সেটা একটা ব্যাপার। যেভাবে আসলে আন্দোলন সংগ্রামটা হচ্ছিল, রক্তাক্ত যুদ্ধ, সে সময় কাউকে না কাউকে তো আসলে এটার মীমাংসা করতে হবে। এখন ওই সময় আসলে কে ডাকলে সেই সময়কার পরিস্থিতিতে একটা সমাপ্তি ঘটত? আপনি কল্পনা করেন, সেনাপ্রধানের বাইরে আর কেউ আসলে মীমাংসা করার জায়গায় ছিল? এটা আমি আপনাকে জাস্ট চিন্তা করার জন্য অনুরোধ করছি। এখন সেনাপ্রধান আসলে কাদেরকে ডাকবেন? আমজনতা, যারা আন্দোলনকারী, তাদের প্রতিনিধি যারা সামাজিক ডাকবে, স্বাভাবিকভাবে রাজনৈতিক দল, তারা একটি স্টেক হোল্ডার ছিল এবং গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা স্টেক হোল্ডার। সব মিলে উনি সবাইকে কল করেছেন। এর মধ্যে সেখানে আলোচনা হয়েছে। উনি তো হুট করে ওনার যে স্থান, ওনার যে অফিস, তার বাইরে হঠাৎ করে বঙ্গভবনে তিনি যেতে পারেন না।
তো যাওয়ার ক্ষেত্রে একটা রীতি মানতে হয়, সেটা কি? তিনি অন্যান্য আওয়ামী লীগের বাইরে অন্যান্য যে দল ছিল, গণ অভ্যুত্থানের শক্তি যারা ছিল, তাদেরকে তিনি ডেকেছেন। এরপরে তিনি কোথায় যাবেন? তাদের মনোভাব নিয়ে তিনি একটু শেষ গিয়েছেন। করি। তাদের সাথে আলোচনা করে তিনি কোথায় গিয়েছেন? তিনি বঙ্গভবনে গিয়েছেন। সেখানে পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ এসেছে, সেখানে গণ অভ্যুত্থানের কেউ কেউ গিয়েছে। তো যাই হোক, সেখানেও একটা আলোচনা হয়েছে। তো এর বাইরে আপনি আসলে কোথায় আর আলোচনা করতে পারতেন? অর্থাৎ এই জিনিসগুলো আপনার কাছে ভুল মনে হতে পারে, কিন্তু আপনি আমাকে সঠিক পথ দেখান। আপনি বলেন তো এর বিকল্প কী ছিল? এর বিকল্প যদি কোনো পথ থাকতো আপনি আমাকে বলতেন। হ্যাঁ, আপনি হয়তো আজকে বলবেন যে বিকল্প ছিল, সেটা হলো যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা শহীদ মিনারে কিংবা রাজু ভাস্কর্যে কিংবা স্মৃতিসৌধে তারা হয়তো আরেকটি সরকারের ঘোষণা দিতে পারত, হয়তো বিকল্প এইটা হতে পারত। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা তো সেই সময় নেতৃত্ব দিয়েছেন, আপনাদের আহ্বানে এদেশে লাখো কোটি মানুষ রাজপথে নেমেছে, তাহলে এই বিকল্পটা আপনারা কেন গ্রহণ করলেন না? আমার প্রশ্ন এখানে। এই বিকল্পটা যদি আপনারা গ্রহণ করতেন, তখন যদি কোনো পলিটিক্যাল পার্টি আপনাকে বাধা দিত, বাংলাদেশের জনগণ অবশ্যই সেই পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে অবস্থান নিত, তখন আমরা সেটা দেখতাম। কিন্তু আপনারা সেটা তখন খোলাসা করেন নাই। আপনারা বলছেন যে আমাদেরকে একটা পলিটিক্যাল পার্টি তারা আমাদেরকে আসলে জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করতে দেয়নি। তাহলে আপনি যেহেতু বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, আপনি দেশকে ভালোবাসেন, আপনার ভিতরে বিপ্লবের চেতনা আছে, আপনার চোখের সামনে অসংখ্য মানুষ রক্তাক্ত হয়েছে, কারোর ভাই কারোর বোন শহীদ হয়েছে, কারোর বাবা শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে। তাহলে আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টিকে এখন দোষারোপ করে থাকেন, কিন্তু আমার কথা হলো যে ওই সময় কেন খোলাসা করলেন না? খোলাসা করলে অবশ্যই ওই পলিটিক্যাল পার্টিকে মানুষ প্রত্যাখ্যান করে আপনাকে গ্রহণ করত। আপনাকে তো ইতিমধ্যে সেই গণ অভ্যুত্থানের সময় আপনাকে গ্রহণ করেছিল, কিন্তু আপনি সেটা আসলে ওই সময় জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সংবিধান মেনে, যেটা শিশির বললেন যে তারা আসলে বাধ্য হয়েছে মানে শপথ নিতে, তা আপনি আসলে কেন বাধ্য হবেন? এদেশের জনগণ তো আপনাকে নেতা মেনেই রাজপথে নেমেছে, পলিটিক্যাল পার্টিগুলো তো আপনাকে মেনেই রাজপথে নেমেছে। সুতরাং এখানে আপনি বাধ্য হয়েছেন এটা আমার কাছে মনে হয় না। মূলত তারা ভাবছিল হয়তো আমরা যদি এখন শপথ না নিই, ক্ষমতা হয়তো অন্য কেউ টেক ওভার করতে পারে, এ ধরনের একটা ভয় তাদের মধ্যে ছিল, যেটা অন্যান্য টকশোতে তাদের নেতৃবৃন্দের সাথে অনেকের সাথে আমার সরাসরি তারা এই কথাটা বলেছে। আজকে হয়তো শিশির বলে নাই। এই ভয়ের জায়গা থেকে তারা সংবিধান মেনে রাষ্ট্রপতির হাতে আসলে শপথ নিয়েছিল। যেদিন আপনি একটা ধারাবাহিকতা নতুনভাবে গণ অভ্যুত্থানের পরে সৃষ্টি করলেন, সংবিধানটা আবার মানলেন, মানে সংবিধান তো গণ অভ্যুত্থানের সময় বাদ দেওয়ার সুযোগ ছিল না, অর্থাৎ যে সংবিধান ছিল সেটা আপনি মানলেন, এবং যে রাষ্ট্রপতি ছিল তাকে আপনি মানলেন, এবং তার হাতে আপনি শপথ নিলেন, তাই না? তো সংবিধান মেনে রাষ্ট্রপতির হাতে আপনি যখন শপথ নিলেন, এই ধারাবাহিকতা আপনি আবার 6 মাস পরে আপনি বললেন যে এটা আমার ভুল হয়ে গেছে। দেখেন, কোনোভাবে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার আবেগ সবসময় কাজ করে না। গণ অভ্যুত্থানের সময় এদেশের হাজারো মানুষ তারা আবেগ অনুভূতির জায়গা থেকে তারা রাজপথে নেমেছিল, কিন্তু গণ অভ্যুত্থানের পরে যখন একটা সরকার গঠিত হয়েছে, ওই সরকার রাষ্ট্রের আইন কানুন সংবিধান মেনেই, বিধিনিষেধ মেনেই তাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আপনি 6 মাস পরে বললেন যে এই রাষ্ট্রপতিকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে এবং শহীদ মিনারের শপথ নিতে হবে, এবং এই ধরনের একটা প্রস্তুতি আপনি নিয়েছিলেন। তখন পলিটিক্যাল পার্টিগুলো তারা বলে যে না, যেহেতু একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে আমরা অগ্রসর হয়েছি, আপনি 6 মাস 8 মাস পরে এসে এই প্রক্রিয়াকে আপনি ব্যাহত করতে পারেন না, বরং সংবিধানের মধ্যে তখন কিন্তু ঐক্যমত কমিশন গঠিত হয়ে গেছে। সুতরাং আসেন আমরা ঐক্যমত কমিশনে আলোচনা করি। তো ঐক্যমত কমিশনে তো আলোচনা হয়েছে। তো আলোচনাটা আসলে কি হলো? আলোচনাটা হয়েছে যে বিএনপি একটা রাজনৈতিক দল, জামাত ইসলাম কিংবা এনসিপি তারা যদি বলে যে আমরা সরকার 100টা প্রস্তাব আমাদের সামনে দিয়েছে, আমরা 100টা মেনে নিয়েছি, বিএনপিকে 100টা মানতে হবে। অ্যান্ড বিএনপির তো কর্মসূচি, বিএনপির পলিটিক্যাল অ্যাক্টিভিজম অবশ্যই জামাতের মতো না, অবশ্যই এনসিপি নতুন একটি দল তাদের মতো না। সুতরাং সেই জায়গায় বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং এই কারণেই কিন্তু বিএনপি একটা প্রশ্ন আছে, বিএনপি কেন এই সাংবিধানিক ধারাটাকে আপহোল্ড করলো? কেন এনসিপির জায়গাটায়? আমার এই যে বক্তব্য পুরোটা এর মধ্যে কিন্তু শুরু থেকে আমি ফিনিশিংয়ে যাচ্ছিলাম, টোটাল হিস্ট্রিটা আমি কিন্তু আগেই বলেছি, যেহেতু একটা ধারাবাহিকতার মধ্যে আপনি
চলে গেছেন, আপনি সংবিধান মেনে রাষ্ট্রপতিকে মেনে আপনি শপথ নিয়েছেন, এবং সেখানে কারা শপথ নিয়েছে? সেখানে অন্তর্বর্তীকালীন সরকারে 2 জন ছাত্র উপদেষ্টা ছিলেন, এবং একজন তো স্বাভাবিকভাবে তিনি যেহেতু গণ অভ্যুত্থানের মুখপাত্র ছিলেন, তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, নাহিদ ইসলাম। তিনি নিজেও এই সুপ্পু সাহেবের হাতে, রাষ্ট্রপতির হাতে তিনি শপথ নিয়েছেন। আসিফ মাহমুদ শপথ নিয়েছেন। আমি সেটাই বলছি, ধারাবাহিকতা কিন্তু সৃষ্টি হয়ে গেল। আপনি হয়তো নানান ধরনের অভিযোগ অনুযোগ সামনে আনবেন যে আমরা বাধ্য হয়েছি, আমরা পারি নাই। হ্যাঁ, আপনি এগুলো আনতেই পারেন, কিন্তু আপনার কথা হলো যে আপনি সেই সময় কেন বাধ্য হবেন? আপনি যদি বাধ্য হয়ে থাকেন সেটা কার কাছে হবেন? জনগণের কাছে আপনি খোলাসা করবেন। নাহিদ ইসলাম প্রায় 1 বছর পরে তিনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, না আপনার দায়িত্ব ছিল 1 বছর পরে না, যদি মনে করেন যে গণ অধিকার পরিষদ বা অন্য কোনো দল বা জামাত ইসলাম বা বিএনপি আপনার কোনো সঠিক সিদ্ধান্তে তারা ভেটো দিচ্ছে, আপনি জনগণের কাছে আপনি আলাদা প্রশ্ন ছুড়ে দিতেন যে কিছু কিছু পলিটিক্যাল পার্টির কাছ থেকে এই ধরনের প্রস্তাবনা আসছে, আমরা কি করব, আমরা জনগণের কাছে মতামত চাই। আমরা তো দেখেছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বিভিন্ন সময় কিন্তু ফেসবুকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়েছে, এমনকি বিভিন্ন ধরনের ভোটও করেছে। শুধু তারা এটি করতে পারতো, তাদের সেই ধরনের জায়গাটা ছিল। তো এখন যদি আপনি এত সময় পরে এসে বলেন যে আমার বয়স কম, আমি আসলে ভুল করে ফেলেছি, সেটা তো আসলে রাষ্ট্র, সংবিধান, আইন, কানুন বা যারা আপনার স্টেক হোল্ডার থাকে তারা তো আসলে মানবে না। আপনার কথাই একসময় সব কিছু হয়েছে, কিন্তু আপনাকে বুঝতে হবে 1 বছর পরে যদি আপনি সেই মানে আবেগ অনুভূতি দিয়ে আপনি একজন মানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে কাজ করতে চান, সেটা তো আসলে হবে না। তো যাই হোক, আপনি তাকে যে প্রশ্ন করেছিলেন আমি একটু অ্যাড করি। দেখেন, অবশ্যই যারা বিরোধী দল তারা ওয়াকআউট করতে পারে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই যে সরকার, এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, এই যে বিরোধী দল তারাও গণ অভ্যুত্থানের বিরোধী দল, এখানে আসলে কেউ কারুর শত্রু না। এখন আপনি যদি আপনার মানে বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপির কর্মযোগ্য বক্তব্য, যদিও ভোটের সময় আমরা দেখেছি তারা আওয়ামী লীগের ব্যাপারে বেশ নমনীয় ছিল, এখন ভোটের পরে তারা এখন আওয়ামী লীগের বিষয়ে ব্যাপকভাবে তারা অ্যাগ্রেসিভ হয়েছে। তো আমার কথা হলো, আজকে একটা বিশেষ দিন ছিল, আপনি যেটা বললেন যে এদেশের 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, সেটার মতনই 12ই মার্চ বাংলাদেশের জন্য একটা ইতিহাস। এখন এই ইতিহাস আপনি একটা নেগেটিভ ধারা দিয়ে আপনি সৃষ্টি করলেন। আমার কাছে মনে হয় যে আলাপ আলোচনার সুযোগ ছিল। এইটা আওয়ামী লীগের জাতীয় সংসদ নয়, এটা গণ অভ্যুত্থানের পরে নির্বাচিত সরকারের আপনার জাতীয় সংসদ। এখানে আমি মনে করি ওয়াকআউট করার মধ্য দিয়ে, বরং এই ধরনের হটকারিতা করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এক ধরনের মিশন আপনারা সৃষ্টি করেছেন। আপনারা যার বিরুদ্ধে কথা বলছেন বেশি বেশি, বরং তাকেই আপনি এই ধরনের কর্মযজ্ঞের মধ্য দিয়ে আপনি সহযোগিতা করছেন, যেটি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আগেও বলেছেন, আসেন আমরা আলোচনা করি। আপনি একটা ধারাবাহিকতা আপনি সৃষ্টি করে ফেলিয়েছেন, এখন বিএনপির উপর দায় চাপিয়ে বিএনপির ঘাড়ে চড়ে আপনি রাষ্ট্রপতিকে বাদ দিতে চান। আমার প্রশ্ন হলো যে আপনি কেন সেই রাষ্ট্রপতিকে সাহস করে আপনি বাদ দেন নাই? আমরা বিরতিতে যাব, তবে বিরতিতে যাওয়ার আগে আমি প্রশ্নটা রেখে যাচ্ছি পরবর্তীতে। রাষ্ট্রপতির ভাষণে রাষ্ট্রপতি সুনির্দিষ্টভাবে একটি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার ভাষণে বলেছেন। আমরা এটির উপর একটু আলোচনা করব। আর যদি শিশির আপনার রাশেদ খানের বক্তব্যের কাউন্টার দিতে হয়, সেটাই আপনি খুব অল্প সংক্ষেপে দেবেন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতি করে আবার আসবো। মিডিয়া পর্যায়ে আবার স্বাগত জানাচ্ছি, আমি তৌহিদ শান্ত। আমরা যেটি রাষ্ট্রপতির ভাষণে সুনির্দিষ্টভাবে একটি বক্তব্য ছিল যে আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। এছাড়াও জুলাই অভ্যুত্থানের কে আপহোল্ড করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার যে কর্মসূচিগুলো নিচ্ছে সেগুলোরও ভূয়সী প্রশংসা করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে যে মনুমেন্ট করার কথা সেটি নিয়েও তিনি আলোচনা করেন। দেখেন, সে যখন বললো আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতি চ্যাম্পিয়ন বানালো, ওই যে আমি যেটা বললাম বিএনপি এখন তাকে টিস্যুর মতো ব্যবহার করছে, এবং সে একজন চরিত্রহীন লোক না। কিন্তু দুর্নীতিতে আওয়ামী লীগ তো বাংলাদেশে আওয়ামী লীগের সময় দুর্নীতি হয়েছে তো বাংলাদেশে, এটা তো মিথ্যা কথা না। আমি শেষ করি, রাষ্ট্রপতি মিথ্যা কথা তো বলেন। আমি বলি, দেখেন তাকে আমি বললাম একজন চরিত্রহীন, দুর্নীতিবাজ এবং স্বার্থপর লোক।
সে দেখেন আওয়ামী লীগ থাকা অবস্থায় সেই কিন্তু করাপশন করছে, মালয়েশিয়া তার সেকেন্ড হোম, করাপশনের খবর চলে আসছে। আওয়ামী লীগের যে দুর্নীতি, সে দুর্নীতির সাথে সে নিজে জড়িত, এবং দুবাই তো তার অনেক সম্পদ রয়েছে, মালয়েশিয়া রয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এখন বিভিন্ন সময় আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ করতো বিএনপি বাংলাদেশকে 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন করছে, এবং এই জন্য বিএনপি কি করলো, একজন চিহ্নিত আওয়ামী লীগারকে অনেকটা তো সে না, বিএনপি এটা ইস্যুর মতো ইচ্ছাকৃত ব্যবহার করে, করার তো তার কোনো মুখ মানে দিয়ে নেই। আওয়ামী লীগ যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বা করাপশন করছে সেটাও একটু মুখ দিয়ে বলিয়ে এটা একটা ব্যালেন্স করলো। তা আমাদেরকে এতদিন দুর্নীতিবাজ বলছো, দুর্নীতি চ্যাম্পিয়ন বলছো, এখন আওয়ামী লীগকেও বলো। এটা একটা বিএনপি একটা চমৎকার রাজনীতি করলো যে শুধু আমরা দুর্নীতি চ্যাম্পিয়ন না, আওয়ামী লীগের চ্যাম্পিয়ন, এই যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি বলে গেছে। সে তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি না, সে বাংলাদেশের রাষ্ট্রপতি। সে শেখ হাসিনার রাষ্ট্রপতি। শেখ হাসিনার কদম বুসি করার জন্য তার খুব ইচ্ছা ছিল, সে পারে নাই। তার মানে বলছে যে তার চরণ ধুলি আমার সৌভাগ্য জোটে নাই। আমি তো মানে অবাক হয়ে গেলাম, আমি প্রধানমন্ত্রীকে চরণ ধুলি দিতে কদম বুসি করতে গেলাম, আমাকে দিচ্ছে না। তখনই বুঝতে পারলাম কিছু একটা হচ্ছে তখনই আমাকে দেখলাম রাষ্ট্রপতি বানাই ফেললো। মানে সে তো বলছে, তা আক্ষেপ তার, সে শেখ হাসিনার চরণ ধুলি পায় নাই, সে হচ্ছে এই রাষ্ট্রপতিরই। তো এখন দেখেন এই রাশেদ ভাই বলল আওয়ামী লীগের ব্যাপারে নাকি আমরা নমনীয়, 11 দলীয় জোট নমনীয় ছিল, এবং নির্বাচনের আগে আমরা মানে আওয়ামী লীগ নমনীয়, এখন হচ্ছে আমরা একটু হ্যাঁ এখন আমরা দেখেন আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনটা এটা কি বিএনপি লিড আন্দোলন ছিল নাকি আমাদের এই ফোর্সের লিড আন্দোলন ছিল? ছাত্রলীগ নিষিদ্ধের আন্দোলনটা কি বিএনপি করছে? বিএনপি তো বিরোধিতা করছে ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে, এখনো করে। এখনো বিএনপি বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়ায় বলে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। বিএনপি বলে, আমরা বিএনপিকে যেই দোষে মানে বিএনপিকে মনে করি যে বিএনপি দুষ্ট এবং বিএনপি নিজেও ডোবে, জনগণকেও ডুবায়। বারবার এই দেশের মানুষ আওয়ামী লীগ থেকে নাজাত পায়, মুক্তি পায়, বিএনপিকেও মুক্ত করে, বিএনপিকেও নাজাত করে, কিন্তু বিএনপি কী করে, আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করে নিজেও ডোবে, দেশের জনগণকে ডুবায়। আমি একটা উদাহরণ দিই, দেখেন শেখ মুজিব আওয়ামী লীগ করবে না, সে বাকশাল করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে সে বাকশাল করে ফেললো। এই দেশের সেনা জনতা বাকশালের এই জাহিলিয়াত থেকে এদেশের মানুষকে মুক্ত করলো। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। বিএনপি কি করলো, 1979 ইলেকশনে আওয়ামী লীগকে তো পুনর্বাসন করলো, চিহ্নিত বাকশালীদেরকে সংসদে নিয়ে আসলো এবং 41টি আসন দিয়ে তাদেরকে বিরোধী দলের আসনে বসাইল। যারা রাজনীতি করতে চায় না, যারা একটা রিজিম হয়ে থাকতে চায়, সন্ত্রাসী সংগঠন হয়ে থাকতে চায়, পলিটিক্যাল পার্টি নিজেরা বিলুপ্ত করে বাকশাল করে, তাদেরকে আবার পলিটিক্যাল পার্টি করার কথা বললো। অনেকে বলে হ্যাঁ আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ তো নিজেই তো তারা বিলুপ্ত করছে, আপনার কি ঠেকা পড়ছিল তখন? কেন আপনি তাকে আবার মানে রিভাইভ করতে গেলেন? সেখানে তো ওই সরকারের কিন্তু একটা আবার আসেন বহুদলীয় গণতন্ত্রের একটা প্রতিশ্রুতি ছিল। এই যে বাকশালকে পুনর্বাসন করলো আওয়ামী লীগের মোড়কে, তারপরে কি হলো, জিয়াউর রহমান তার জীবন দিয়ে দায় শোধ করা লাগলো। জিয়াউর রহমানের পরে বিএনপি নির্বাচিত গভর্নমেন্টকে আওয়ামী লীগ এবং ওই যে বাকশালের কুশীলভ সেনাপতিরা হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে একটি সেনা শাসন চালাই দিল। জনগণের ম্যান্ডেট তো বিএনপি পাইছিল, ধরে রাখতে পারছে? পারে নাই তো। 9টা বছর এদেশের মানুষের নিষ্পেষণ করলো এই হোসেন মোহাম্মদ এরশাদের সেনা শাসন। এর জন্য বিএনপি দায়ী না? বিএনপি ওই সময় নিজে ডুবছে, বিএনপির অনেক নেতা কর্মীরা তখন মানে মামলা হামলা শিকার হয়েছে, জনগণকেও তারা ডুবাইছে। আসেন এবার আসেন, এই যে এখনও যে কাজটা করে, জুলাই সনদ সে মানবে না, একটা স্যাটেল ইস্যু। সে বলল সে জুলাই 2টা শপথ নিবে, জনসমুখকে বলল চৌকুশ নেতা সালাউদ্দিন ভাই, না আমরা 2টা শপথ নিব, একটা সংবিধান সংস্কার শপথ আর একটা হচ্ছে সংসদ শপথ। এখন বলতেছে না আমি নিব না, একটা নিছি। এখন কি দেখায়, 72 মুজিব ইন্দিরা সংবিধান এটা নাই, এজন্য আমি নিতে পারবো না। ঠিক 1996 মুজিব ইন্দিরার সংবিধান কোনটা? ওই যে 72 যেটা, এটা মুজিব ইন্দিরা সংবিধানটি, এটা আগে ইন্দিরা আগে অ্যাপ্রুভ করছে, তারপরে এটা মুজিব অ্যাপ্রুভ করছে। না না, মুজিবের এত ক্ষমতা ছিল না। ওই যে ইন্দিরা গান্ধী তো ভারতের প্রধানমন্ত্রী। হ্যাঁ ভাই শুনেন, আমি আপনাকে বলি 1972 থেকে বা শেখ মুজিব মানে 15 আগস্ট পর্যন্ত এটা হচ্ছে যৌথ শাসন বলতে পারেন, ইন্দিরা মুজিবের যৌথ শাসন। যদি যৌথ শাসন না হয়, মুজিব মানে এটা আপনি পলিটিক্যাল রেটরিক হিসেবে বলতেছেন। মুজিব নিহত হওয়ার পরে সীমান্তে কেন ইন্দিরা সৈন্য সমাবেশ করবে? ইন্দিরার কি ঠেকা পড়ছিল? ইন্দিরা 1975 সালে সীমান্তে সৈন্য সমাবেশ করে নাই?
তার মানে সে রাজ্য হারাইছে এখানে, তার শাসন হারাইছে এখানে। আমি এর জন্য বলি 72-এর সংবিধান মুজিবিদের সংবিধান, আর এই যে 71 থেকে 75-এর মুজিবের দুঃশাসন, এটা ইন্দিরা মুজিবের শাসন, শুধু মুজিবের শাসন না এটা। এর জন্য আমি ইন্দিরাকে দায়ী করি। এখানে বাংলাদেশে যে এই যে সময় গুম খুন হয়েছে এবং 10 লাখ মানুষ দুর্ভিক্ষে মারা গেছে আওয়ামী লীগের অপশাসনের কারণে, এর জন্য ইন্দিরাও দায়ী, শুধু মুজিব একা দায়ী না। এখন দেখেন, ঠিক একটা তত্ত্বাবধায়ক একটা স্যাটেল ইস্যু ছিল 1991 সালে, বিএনপি মেনেও নিল, কিন্তু 96-তে আসা সংবিধানের দোহাই দিয়ে গায়ে জোর একটা ইলেকশন করে ফেললো, বললো তারা সংবিধানে নাই। 96 তত্ত্বাবধায়ক ইস্যুটা বিএনপি পরে মানতে বাধ্য হয়েছে। ঠিক এখন আবার সংবিধানের দোহাই দিয়া সংবিধান সংস্কার পরিষদের শপথটা নিচ্ছে না। আমরা মনে করি তাদের এই যে বারবার মুজিব ইন্দিরার সংবিধানে ঢোকা, আওয়ামী লীগের পুনর্বাসন করা, এগুলো তাদের জন্য খারাপ হচ্ছে। তারা কেন জানি এই মানে ফাঁদে পা দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে তাদের দলের মধ্যে এমন কোনো ভূত আছে যে ভূত তাদেরকে শুধু পিছনে টানে। যে রাশেদ খান, আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন মানেছিল, এটি রাষ্ট্রপতির বক্তব্য, এবং একই সঙ্গে শিশির নিয়ে এসেছেন যে বিএনপি নিজেই আওয়ামী লীগকে সামনে এগিয়ে আনছে। আমার কাছে মনে হয় যে আপনি আমাকে যে প্রশ্ন করলেন যে আওয়ামী লীগ দুর্নীতিতে, এটা রাষ্ট্রপতির ভাষণের একটা বক্তব্য, যেটার উপরে আলোচনার জন্য বললাম। এই উত্তর শিশির খুব চমৎকারভাবে দিয়েছে যে বিএনপি এখন খুব ভালো পলিটিক্স করছে। এখন দেখেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশে ফেরার পর থেকে তিনি যেভাবে যে স্টাইলে পলিটিক্স করছেন, এবং তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে তার যে কর্মযোগ্য, সেটা তো আসলে মানে অকল্পনীয়। আমার কাছে মনে হয় যে যে তাকে চরমভাবে অপছন্দ করে সেও তার এই কাজের প্রশংসা করতে বাধ্য হচ্ছে। দেখেন আপনি যে এই জ্যামের সাথে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে জ্যাম চড়ে যাবেন, মানে মানুষের সাথে জ্যামের সাথে থাকবেন, এটা কি আসলে আপনি কখনো মানে কল্পনা করেছিলেন সাংবাদিক হিসেবে যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতে পারে? এবং তার ঝুঁকি আছে। যেমনিভাবে শিশির বললেন যে আমি নৈতিকভাবে প্রধানমন্ত্রী এরকম নিরাপত্তাহীনভাবে চলাটা আমি সমর্থন করি না। আমি বলি যে তার বাবা যেভাবে আসলে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অনেকে বলে যে তার জীবনের অনেক ঝুঁকি আছে, এটা তো আমরা সবাই জানি। না, আমার কাছে মনে হয় যে তিনি হয়তো এই জিনিসটা ধরেই নিয়েছেন যে জন্ম বা মৃত্যু এটা আল্লাহর হাতে। আমি যেখানেই থাকি না কেন, যেখানেই আমার অবস্থান হোক না কেন, আল্লাহ যদি আমার মৃত্যু লিখে রাখেন সেখানেই হবে। সুতরাং আমার কাছে মনে হয় যে সেই উপলব্ধিবোধের জায়গাটা তার ভিতরে ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে, যে কারণে তিনি এই ঝুঁকিগুলো নিচ্ছেন। তিনি বাংলাদেশকে মানে সরকার এবং জনগণ এই দুইটা উপাদানের মধ্যে সম্পর্ক যাতে কাছাকাছি থাকে, এটা তিনি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। তিনি 17 বছর নির্বাসিত জীবনে থেকেছেন, এবং আমরা অনেকে মনে করতে, যেমন জাফরুল্লাহ চৌধুরী স্যার কয়েকটা জায়গায় সমালোচনা করেছেন যে তারেক রহমানের উচিত বিদেশে পড়াশোনা করা। তো আমার কাছে মনে হয় যে আসলেই তিনি পড়াশোনা করেছেন, তিনি স্টাডি করেছেন, ধ্যান করেছেন যে বাংলাদেশে একসময় তো বাংলাদেশে অবশ্যই তিনি ফিরবেন, এই আত্মবিশ্বাস তার মধ্যে ছিল যে এত বড় সীমা লঙ্ঘন করার পরে তো একটা ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় থাকতে পারে না। অর্থাৎ এই দীর্ঘ সময় তিনি আসলে প্রস্তুতি নিয়েছেন, এবং সেটা আমরা লক্ষ্য করছি যে তার কোনো কাজ বক্তব্য অবশ্যই আপনার কাছে অপছন্দনীয় হচ্ছে না, কিন্তু যেহেতু আপনি অপোজিশনে আছেন তার অনেক সমালোচনা আপনি করবেন, তার অনেক আচরণের আপনার ভাল লাগবে না, মানে এটা আসলে হিংসার জায়গা থেকে। তবে আমি আশাবাদী যে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, যে সরকার গঠিত হয়েছে, তারা অবশ্যই ভালো করবে। আমার কাছে মনে হয় যে আমার এই যে সামগ্রিক এত সময়ের বক্তব্য এবং শিশির সাহেব এক লাইনে যে বক্তব্য তিনি দিয়েছিলেন যে বিএনপি খুব ভালো পলিটিক্স করছে, তো বিএনপি কেন পলিটিক্স করবে না? বিএনপি তো পলিটিক্যাল পার্টি, বিএনপি তো কোনো আসলে দাতব্য সংস্থা না। সাংবিধানিকভাবে এটি একটি রিচুয়াল যে কোনো নির্বাচিত সংসদ যখন শুরু হয়, উদ্বোধনী যে অধিবেশন সেটি শুরু হয় রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শেষ হয়। এটি একটি রিচুয়াল। এখানে বিএনপি তো সাংবিধানিক রিচুয়ালটা মেনেছে, এখানে রাজনীতি করতে আসলে আপনার কি বোঝাচ্ছেন? আমি না, রাজনীতি বলতে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি না, সরকার কি আসলে একটা পলিটিক্যাল পার্টি গঠন করে নাই? সুতরাং সরকারে যারা আছে, বিএনপি সংবিধান মেনেই কাজ করেছে, অবশ্যই সরকারে যারা আছেন কিন্তু এটার মধ্যে রাজনীতি কি আছে? পলিটিক্যাল পার্টির সদস্য।
সুতরাং এক্ষেত্রে তো অবশ্যই সেই পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ যারা সরকারে আছেন তারা তো এই যে মানুষকে সেবা করা, এটা তো পলিটিক্সের অংশ। মানুষের জন্য কথা বলা, কাজ করা, দায়িত্ব পালন করা, এটা কি আর পলিটিক্সের রাষ্ট্রপতি যে অংশ কথাটি না? বলেছেন সেটা মিথ্যাও না। আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, দেখেন, এটা তো মিথ্যাও না। রাষ্ট্রপতি, আমি আপনাকে বলি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা কিন্তু এমন একটা ন্যারেটিভ সৃষ্টি করেছিল যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। 2096 থেকে 1 পর্যন্ত ক্ষমতায় ছিল কোন দল? আওয়ামী লীগ। এরপরে 1 থেকে আপনার যখন 6 পর্যন্ত বিএনপি ক্ষমতায়, এই যে 96 থেকে 1 পর্যন্ত আওয়ামী লীগ যে দুর্নীতি করলো, এই দুর্নীতি করার পরে যখন তারা ক্ষমতা হারালো নির্বাচনের মধ্য দিয়ে, তখন কি ওইটার প্রভাব কি 2, 3, 4 ছিল না? তখন আপনি একটা জরিপ হয়েছে যে বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেখিয়েছে ওই সরকার। কিন্তু দুর্নীতি আসলে কে করেছে? ওই যে আওয়ামী লীগের সময় যে আচ্ছা, লুটপাট পরিসংখ্যানগুলো হয়েছিল, পরেরটায় গিয়েছে। এক্স্যাক্টলি, এটা তো স্বাভাবিক। এখন যারা আপনাকে অপছন্দ করে তারা তো আপনাকেই বলবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। প্রকৃতপক্ষে দুর্নীতিতে চ্যাম্পিয়ন কে হয়েছিল? আওয়ামী লীগ হয়েছিল, এবং সেইটা রাষ্ট্রপতি আজকে তুলে ধরেছে। এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, ঠিক আছে, এখন কথা হলো যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলছেন, এইটা তো ভাই আপনি থাকলে আপনিও করতেন, আপনি নাই। আপনার সরকার তো ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তো ধরেই নেওয়া যায় যে এটা আসলে জামাতের সরকার বা এনসিপির সরকার। তো সেই সরকার কি করেছে? এই যে মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এটা কে জারি করেছে? এটা অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছে। এবং আমি ঐক্যমত্য কমিশনের বৈঠকে ছিলাম না, জামাতের পক্ষ থেকে সর্বপ্রথম এই প্রস্তাব করা হয় যে রাষ্ট্রপতির অধ্যাদেশ, রাষ্ট্রপতির আদেশ জারি করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। এটা জামাতের প্রস্তাব, রাষ্ট্রপতির নাম নিয়ে। তো সেই রাষ্ট্রপতির মনে ছিল না যে তারে দিয়ে কোনোভাবেই এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করানো যাবে না। এই রাষ্ট্রপতিকে দিয়ে অনেকগুলো অধ্যাদেশ এনসিপি এবং জামাত সরকারের উপর চাপ সৃষ্টি করে জারি করিয়েছে। তখন কি আপনার মনে ছিল না যে রাষ্ট্রপতি, সে শেখ হাসিনার রাষ্ট্রপতি, তাকে দিয়ে এগুলো করা যাবে না? যে রাষ্ট্রপতিকে দিয়ে আপনি জুলাই জাতীয় সনদ এবং এই গণভোটের জন্য আপনি আদেশ জারি করাইলেন, এবং যার আদেশ অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হলো, সেই সময় বললেন না যে এই আদেশ জারি করেছে রাষ্ট্রপতি, আমরা কোনোভাবেই তার এই আদেশ মেনে আমরা নির্বাচনে যাব না। এখন আপনি নাটক সিনেমা করতেছেন, তাই না? বাংলাদেশের জনগণকে আপনার নাটক সিনেমা বোঝে না। আজকে আপনি দেখবেন, আমি শেষ করি, একটা এআই দিয়ে একটা ছবি এডিট করে বানানো হয়েছে। রাষ্ট্রপতি তিনি শপথ পাঠ করাচ্ছেন, তার পাশে আপনার আসিফ মাহমুদ এবং নাইর ইসলাম। আপনি নিশ্চয়ই ছবিটা দেখেছেন। আমি দেখেছেন না? তো তারা আসলে দূরে ছিলেন, কিন্তু এটা আসলে এআই দিয়ে কাছে আনা হয়েছে। তো এই ছবিটা দেখে বাংলাদেশের জনগণ মোটামুটি তারা মানে এই যে তাদের আজকে ওয়াক আউট, এটাকে আসলে মানে এই ওয়াক আউট দেখে বাংলাদেশের জনগণ এক ধরনের আনন্দ পেয়েছে। এখন নাটক সিনেমা তো এখন আর জনগণ দেখে না। আমার কাছে মনে হয় যে জামাত এবং এনসিপির যে নাটক মঞ্চায়ন দ্বারা করবে, এইটা দেখেই জনগণ মানে এক ধরনের আত্মতৃপ্তির ঢেকুর গিলবে। আমার কাছে মনে হয় এখন নাটক সিনেমা দেখা লাগবে না, জামাত এনসিপি যা করবে ওইটা দেখেই জনগণ এক ধরনের আত্মতৃপ্তি পাবে। বিরতির সময় হয়েছে, আমি বিরতিতে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রী একটি বক্তব্য বলি, সেটির উপরে আপনারা আলোচনা করতে। জাতীয় সংসদকে আমরা অর্থবহ দেখতে চাই। আমরা এই জাতীয় সংসদকে দেশ ও জনগণের জন্য সত্যিকারের অর্থবহ দেখতে চাই। এবং সেই জায়গাতে তিনি যেটি বলেছেন যে স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার পাশাপাশি সংসদের যে বিরোধিতা সেটি দেশ এবং জনগণের বিরুদ্ধে হতে পারে না, সেই জায়গা থেকে অর্থবহ দেখতে চায় প্রধানমন্ত্রী। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পর ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী মির্জাপুর জিরাওয়ারে। জাতীয় সংসদকে আমরা অর্থবহ দেখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা সিগনিফিকেন্ট হিসেবেই সবাই বলছে যে তিনি শুরুই করেছেন যে দীর্ঘ সময় পরে মানুষের নির্বাচিত, মানে দেশের জনগণের নির্বাচিত একটি সংসদ দেশবাসী দেখতে পাচ্ছে। দেখেন, বিএনপির এই কথার সাথে যদি কাজের মিল হতো খুবই খুশি হতাম। প্রথম দিনে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় নাই,
70% জনগণের যে ম্যান্ডেট, গণভোটের ম্যান্ডেটকে তারা অবমাননা করেছে বিএনপি। সুতরাং প্রথম দিনেই তারা সংসদকে কার্যকর হতে দেয় নাই, এবং এটা বিএনপি করেছে প্রথম, এবং বিরোধী দল কিন্তু তার দায়িত্ব পালন করেছে, 2টা ম্যান্ডেটকে সম্মান জানিয়েছে। জনগণের যে ম্যান্ডেট দিয়েছে এমপি হিসাবে সেই শপথটাও নিয়েছে, সংবিধান সংস্কারের জন্য যে 70% ভোট দিয়েছে ওই শপথটাও নিয়েছে। তার মানে বিরোধী দল যে 2 দিন সংসদে গিয়েছে, 2 দিনে জনগণের ম্যান্ডেটকে সমর্থন দিয়ে কার্যকর সংসদের কাজ করেছে। কিন্তু সরকারি দল একদম ইচ্ছাকৃতভাবে জনগণের 70% ম্যান্ডেটকে সে গ্রহণ না করে সংসদকে অকার্যকর করেছে প্রথম থেকে। আর এখানে এই যে বিএনপি নেতা রাশেদ খান যেটা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন মানে এনসিপি জামাতের সরকার, দেখেন আমি একটু মজা পাই মাঝে মাঝে, কেন জানি মজা পাই রে। যুবলীগ নেতা চুপ্পু সে এখন জিন্দাবাদ বলে, সে স্লোগান দেয় বাংলাদেশ জিন্দাবাদ। এখন সে তো বিএনপি পারনাতে বিএনপির যুবদলে ঢুকতে, এখন আগে তো যুবলীগ করছে, এখন পারনাতে তার আচরণ হচ্ছে এখন যুবদল কর্মীদের মতো। যদি যুবদলের একটা তার পদ দিয়ে দেওয়া হয় নিয়ে নিবে, কিন্তু এটা খুব খুশি হবে, কারণ তার এখন দরকার। এবার আসেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, সে কোন দল করে এখন? সরকারের সে যে 3 বাহিনীর প্রধান ছিলেন, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, এনএসআই, ডিজিএফআই সবগুলোর মানে অভিভাবক ছিলেন না খলিল সাহেব? তার চাহনিতে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে যায়, 100 আসনে বিএনপি জিতে যায়, কারণ বস কোন দিকে তাকায় এটা তো নিচে অধীনস্থরা দেখে। তাহলে খলিল সাহেব তো এখানে বিএনপি করে, তারপরেও এটা এনসিপি সরকার, জামাতের সরকার। আসেন, রেজওয়ানা বলে নাই যে আমরা একটা দলকে আসতে দিই নাই বা একটা গোষ্ঠীকে আসতে দিই নাই। রেজওয়ানা কিন্তু এটা কিন্তু আপনি কিন্তু মনে করেন না, রেজওয়ানা কিন্তু মনের দুঃখে একটা কথা বলছে যে খলিল বিএনপির পক্ষ নেওয়ার কারণে খলিল পুরস্কৃত হয়। আমি রেজওয়ানা কি দোষ করছি? বিএনপির পক্ষে তো আমিও কারচুপি করছি, আমি তো বিএনপির পক্ষে, মানে সে তো বিএনপির পক্ষ নিচ্ছে, সে এটা জানান দিল যে আমার কিছু একটা দাও, আরো 2-1 আসবে এইভাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি শুরু থেকে বলছি, নির্বাচন কমিশনার বলছি যে বিএনপির দপ্তর সম্পাদক, আপনারা এই শুরুতে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বলছি তার ভূমিকা লন্ডন মিটিংয়ের পরে বিএনপির মহাসচিবের মতো। এখনো বলি লন্ডন মিটিংয়ের পরে কার্যত ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি জাস্ট নিজের সেফ এক্সিটের জন্য আর নিজের সুবিধার জন্য উনি বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করছেন। উনি চাইলে এখানে আরও নিরপেক্ষ থাকতে পারতেন, জনগণের ম্যান্ডেটকে উনি আরও বেশি মানে এখানে বিকশিত করতে পারতেন। আমরা একদম শেষ প্রান্তে, মানে টকশো তো আজকাল আসলে জনগণের মানে হাস্য রসের খোরাকে পরিণত হয়েছে। শিশিরের বক্তব্য শুনে আমার কাছে মনে হলো, সবগুলো না, আজকে তার বক্তব্য শুনে মনে হলো যে আজকে টকশো দেখে অবশ্যই জনগণ কিছুটা হলেও মজা পাবে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিএনপির মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারা নিয়োগ দিয়েছিল? এনসিপির নেতৃবৃন্দ, তারা তো এই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এরপরে তো রিসিভ করার জন্য বিএনপির কোনো নেতা যায়নি, আমিও যাইনি, ওই সময় তো মানে সম্ভবত শিশুরও যায়নি। তবে ওই সময় যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা গিয়েছিল, এবং তারা নিজেরাই এক ধরনের কৃতিত্ব নিয়েছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগে যোগাযোগ করেছিলাম। সেনাপ্রধানও গিয়েছিল না, আমি যতদূর মনে পড়ে আমার মনে হয় না, সেই সময় যেহেতু উনি দায়িত্ব পাননি, সুতরাং সেনাপ্রধান যাওয়ার প্রশ্নই ওঠে না। সেনাবাহিনীর পক্ষ থেকে ছাত্ররা ঘোষণা করেছিল, হয়তো নিরাপত্তা দেওয়ার জন্য যেতে পারে। আসিফ নজরুল মনে হয় তাকে, আমি জানি না, বাট আমি ছাত্রদের দেখেছি, আমি জানি না, ছাত্রদের দেখেছি। তো তারা নিয়োগ দিল, তারা সবকিছু করলো। সে যদি বিএনপির মহাসচিব হয়েও যায়, তার দায়িত্ব আপনাদের। কেন আপনারা নিয়োগ দেওয়ার পরে সে আপনাদের থাকলো না? সেই তো বলেছে যে ছাত্রদের একটা দল গঠন করা উচিত, ছাত্ররা আগামীতে এদের মধ্যে অনেকে মন্ত্রী হবে। এই কথা তো লাস্ট সময়ের দিকেও সে বলেছে। সে তো সবসময়, আমি আসলে মানে ভিতরে যা কিছু হয়েছে সব তো টকশোতে বলা ঠিক হবে না, বাট এতটুকু বলি, আজকে এনসিপি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান। এবং এই অবদানের পিছনে যদি 2 জন উপদেষ্টা সব থেকে বেশি কাজ করে থাকেন, তার একজন সৈয়দা রিজওয়ানা হাসান, আমি জেনেই বলছি, আমার সাথে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। আরেকজন উপদেষ্টার নাম বললাম না, যেহেতু প্রসঙ্গ আসে নাই। তারা সবসময় এনসিপিকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন, তবে একটা সময় হাল ছেড়ে দিয়েছেন, যখন বিশেষ করে নির্বাচন কমিশন একবার তারা ঘেরাও করলো না কোনো একটা ইস্যুতে। সেদিন সকালে সম্ভবত 200 জন মতন গিয়েছিল। সেদিন ছাত্র অধিকার পরিষদের বর্তমান যিনি সভাপতি নাজমুল হাসান, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা আলোচনার জন্য গিয়েছিলেন, যেহেতু তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টা ভাবছিল যে সে মনে হয় এনসিপির সাথে আছে,
স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে মিয়া তোমরা কিচ্ছু করতে পারো না, 200 জন নিয়ে তোমরা নির্বাচন কমিশন ঘেরাও করেছো। তার মধ্যে একজন হতাশা ছিল, তারা ভেবেছিলেন উপদেষ্টারা যে এনসিপি যেহেতু আসলে গণঅভ্যুত্থানের শক্তি, পৃথিবীর অন্যান্য জায়গায় আপনি নেপালেও দেখেন যে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতায় এসেছে, তো উপদেষ্টাদের মধ্যে এক ধরনের স্বপ্ন শুরুতে ছিল যে তারা হয়তো ভালো কিছু করবে। কিন্তু ওই যে আব্দুল হান্নান মাসুদ কি করলো, থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনতে গেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আপনি দেখলেন যে গুলশানে কি করলো, আওয়ামী লীগের এমপিদের বাসা থেকে নানান ধরনের বিতর্কের কারণে সেই জায়গাটা আসলে হারিয়েছে। এই উপদেষ্টারা তখন কিন্তু আসলে এক ধরনের হাল ছেড়ে দিয়েছে, তখন তারা মনে করেছে ঠিক আছে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দিয়েই দিই। সার্জিস আলম কি করেছিল আপনি নিশ্চয়ই জানেন, সে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চেয়েছিল অ্যাজ এ স্টেটম্যান, অর্থাৎ নির্বাচিত সরকারের প্রধান হিসেবে। তার মানে কি এনসিপি দল গঠন করবে, সেই দলের প্রধান হবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই স্বপ্ন কিন্তু অনেকের মধ্যে ছিল। এখন আমার কথা হলো আজকে আমার শিশির ভাই, ঠিক আছে, সে বলছে যে মানে সে নাকি বিএনপির মহাসচিবের মধ্যে কাজ করেছে। এতগুলো কথা আমি বললাম, হ্যাঁ এনসিপির জন্য কাজ করেছে, তো ঠিক আছে লন্ডন মিটিং এর পরে তিনি বিএনপির মহাসচিব হয়ে গেছে, আপনারা তো তাকে আপনাদের এনসিপির প্রেসিডেন্ট বানিয়েছিলেন। আমি 10 সেকেন্ডে শেষ করি। আর সর্বশেষ বলি, দেখেন নিরাপত্তা উপদেষ্টা এটা এনসিপির নিয়োগ দেওয়া। এখন এনসিপির এই নিয়োগ দেওয়া মানুষগুলো কেন এনসিপির দলে যোগদান করলো না, সেই ক্ষোভটা তাদের মধ্যে রয়েছে। এই ক্ষোভের জায়গা থেকে আজকে তাদেরকে মানে বিএনপির নেতা বানিয়ে দিচ্ছে। যে জিনিসটি সংসদে ঘটলো সে সবচেয়ে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। আমাদের যে জুলাই আন্দোলনে যে সম্মুখ সারির যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াকু সৈনিক ছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদি, তার খুনিকে যে আইনজীবী জামিন করিয়েছে, প্রোটেকশন দিয়েছে, আইনি সুরক্ষা দিয়েছে, সেই আইনজীবীকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার করেছে বিএনপি, কায়সার কামাল। তো আমরা বারবার বলেছি যে বিতর্কিত লোকদেরকে দিয়ে যদি জুলাইকে আঘাত করেন, জুলাইকে এভাবে রক্তাক্ত করেন, সুনির্দিষ্ট স্পষ্ট বলেছি ফয়সালকে কে জামিন করেছে বলেন? মাহফুজ আর শিশির মনির কারা আইনজীবী ছিল আবরার ফাহাদ হত্যাকাণ্ডের? আপনি বলেন আবরার ফাহাদের আমি যদি ভুল বলি যারা ছিল সেই হত্যাকারী যারা আইনজীবী ছিল না, আমাদের শিশির মনির কারা আইনজীবী ছিল প্রমাণিত। শেষ প্রান্তে শিশির রাশেদ খান আমি একটু বলি আবরার ফাহাদ কারা আইনজীবী ছিল? আপনি ব্যারিস্টার কায়সার কামালের কথা বলছেন, প্রমাণ আছে? কিন্তু অবশ্যই প্রমাণ আছে, দেখান বের করেন। আপনার বিভিন্ন গণমাধ্যমে এসেছে, কোন গণমাধ্যমে আসে নাই। আমি পাবো এটা আপনাকে। রাশেদ খান এবং জয়নুল আবেদিন শিশির, আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনারা শুনছিলেন দুইজনের আলোচনা। আমরা চাই এই সংসদ আসলেই অর্থবহ হয়ে উঠুক এবং জনগণের কথা বলতে থাকুক। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার।